একজন চা বিক্রেতা কিভাবে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন এবং 2014 সাল থেকে শুরু করে পরপর 3 বার 2026 সাল পর্যন্ত এখনও তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন। কি এমন স্ট্র্যাটেজি ফলো করেছেন, কি পথ অবলম্বন করেছেন, কোন পলিটিক্সটা খেলেছেন বা কোন চালটা ছেলে কোন গেমটা খেলে নরেন্দ্র মোদী আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। 2014 সালের 26শে মে প্রথমবারের মতো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং সেই সময় থেকে শুরু করে পরপর 3 বার তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। নরেন্দ্র মোদীর আগে ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 2004 থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত পরপর 2 বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন অশিক্ষিত মূর্খ চা বিক্রেতা কিভাবে পরপর 3 বার ভারতের প্রধানমন্ত্রী হলেন? এর পেছনে নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টি একটি বড় ধরনের গেম খেলেছেন বা একটি পলিটিক্স খেলেছেন। আর সেটা হচ্ছে, তিনি মানুষকে এটা বিশ্বাস করিয়েছেন যে আমি একজন সাধারণ মানুষ, আমি একটা চা বিক্রেতা, আমি অতীতে চা বিক্রি করতাম, আমাকে সুযোগ দিয়ে দেখো, আমি সাধারণ মানুষের জন্য কাজ করব। অর্থাৎ সাধারণ মানুষকে প্রথমে এটা বিশ্বাস দিয়েছে যে আমি নিজেই একজন গরিব মানুষ ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, সেখান থেকে উঠে এসে আজকে প্রধানমন্ত্রী হয়েছি, আমি আমার দেশের জন্য কাজ করব, দেশের জনগণের জন্য কাজ করব। এমন বক্তব্য দিয়েই তিনি 2014 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন। এবং সাধারণ মানুষরা মনে করে যে না, নরেন্দ্র মোদী যেহেতু চা বিক্রেতা ছিলেন, তিনি যেহেতু সাধারণ মানুষ, তাই হয়তো বা সাধারণ গরিব দুঃখী মানুষের মনের কথা তিনি বুঝবেন, তিনি গরিব দুঃখীদের জন্য কাজ করবেন। বাট বাস্তবতা হচ্ছে, তিনি যে চা বিক্রি করতেন, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় একটা মিথ্যা কথা। কারণ তিনি অ্যাকচুয়ালি চা বিক্রেতা ছিলেন না। তিনি যে চা বিক্রেতা ছিলেন এমন কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তিনি একজন শিল্পপতি ছিলেন, একজন বিজনেসম্যান ছিলেন এবং তার বন্ধুরা ছিল অনেক কোটিপতি, অনেক বড় লোক। সেখান থেকে তিনি বিজেপি পার্টি জয়েন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী হন। সো এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম তিনি মানুষকে আশ্বাস দিলেন যে হ্যাঁ, আমি চা বিক্রেতা ছিলাম, আমি জনগণের জন্য কাজ করব বলে প্রথমবারের মতো ভারতের জনগণ তাকে ভোট দিয়ে পাশ করালো। কিন্তু পরপর 3 বার কীভাবে? এখানে নরেন্দ্র মোদী অনেক বড় একটা গেম খেলেছেন। সেটা হচ্ছে, নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে খেলা খেলেছেন, ধর্মের রাজনীতি করেছেন। এখন কিভাবে ধর্মের রাজনীতি করেছেন? ভারতে হিন্দু সংখ্যা রয়েছে প্রায় 79.8%, প্রায় মানে 80%, এবং মুসলমানদের সংখ্যা রয়েছে প্রায় 14%, আর অন্যান্য ধর্ম মিলে 6%। সো যেহেতু ভারতে 80% হিন্দু বসবাস করে, তাই নরেন্দ্র মোদী চিন্তা করেছেন যে মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক বা ভয় সৃষ্টি করতে হবে যেন এই 80% হিন্দুদের ভোট সম্পূর্ণ আমার দলে এসে বা আমার ভাগে এসে পড়ে। তাই তিনি পুরো ভারতবাসীর জনগণকে বা হিন্দুদেরকে এটা বুঝিয়েছেন যে মুসলমানরা হচ্ছে হিন্দুদের শত্রু, মুসলমানরা হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় দুশ্মন, এবং মুসলমানরা হিন্দুদের ওপর আক্রমণ করবে, হিন্দুদেরকে মেরে ফেলবে, হিন্দুদেরকে এই দেশ থেকে ধ্বংস করে দেবে। কিন্তু নরেন্দ্র মোদী যদি সরকার থাকে তাহলে মুসলমানরা এটা করতে পারবে না, কারণ নরেন্দ্র মোদীর জন্যই হিন্দুরা সুরক্ষিত রয়েছে। এই বিশ্বাসটা জনগণের মধ্যে দিয়ে ধর্ম, জাতপাত এইসব নিয়ে ভেদাভেদ সৃষ্টি করে, মানে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তিনি ক্ষমতা দখল করে আছেন। আপনারা হয়তো বা খেয়াল করবেন, নরেন্দ্র মোদী এবং তার বিজেপি পার্টি অনেক দুর্নীতি করে, অনেক ভুলভাল কাজ করে, কিন্তু জনগণ সেই দিকে আঙুল তুলে না। কারণ জনগণ মনে করে যে আমরা নরেন্দ্র মোদীর কাছেই সুরক্ষিত রয়েছি, মুসলমানরা আমাদের শত্রু, নরেন্দ্র মোদী আমাদের সেই শত্রুর কাছ থেকে বাঁচিয়ে রাখছে। এই যে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে, একটা ভয় ঢুকিয়ে সে ক্ষমতার খেলা খেলে যাচ্ছে। আপনারা কি জানেন নরেন্দ্র মোদী আপনাদের জন্য কি করেছে? এই দেশের জন্য কিচ্ছু করেনি, এই পুরো দেশটাকে সে বিক্রি করে দিয়েছে। আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, তার পড়াশোনার জন্য, স্বাস্থ্যের জন্য সরকার কি করেছে? কিচ্ছু করেনি। সে করেছে তার কোটিপতি বন্ধুদের জন্য, আদানি আম্বানিদের জন্য কাজ করেছে। সে তাদেরকে বড়লোক করেছে এবং যারা গরিব আছে তাদের পেটে লাথি মেরেছে। এটাই হচ্ছে আপনাদের নরেন্দ্র মোদী সরকার। তাই ধর্ম জাতপাতের নামে নিজেদের মধ্যে মারামারি না করে একটু চোখ খুলে দেখুন যে আপনি যে সরকারকে ভরসা করে আছেন, সে সরকার আপনার কতটা ক্ষতি করছে বা সেই সরকার আপনার জন্য কতটা কাজ করছে। আপনারা শাহরুখ খানের জওয়ান মুভিটা দেখেছেন? जवान मूवी তে শাহরুখ খান শেষে বলেছিলেন 5 घंटे चलने वाली मस्कीटो कॉइल के लिए कितने सवाल करते हैं। इसमें धुआं तो नहीं आएगा, ये बदबू तो नहीं देगी, इससे मच्छर तो मरेगा। 5 साल तक अपनी सरकार चुनते वक्त एक सवाल नहीं करते, कुछ नहीं पूछते। धर्म, पैसा, जात पात, धर्म समुदाय के लिए वोट देने की बजाय जो आपसे वोट मांगने आए आप उससे सवाल पूछो। पूछो उससे कि अगले 5 साल तक तुम मेरे लिए क्या करोगे, मेरे बच्चों की शिक्षा के लिए क्या करोगे, मुझे नौकरी दिलाने के लिए क्या करोगे, मैं अगर बीमार पड़ गया तो मेरे परिवार के लिए क्या करोगे, अगले 5 साल तक तुम मेरे देश को आगे बढ़ाने के लिए क्या करोगे। पूछो যে উংলি কারো
মানে প্রশ্ন তোলো। সরকার যখন তোমার কাছে ভোট চাইতে আসবে তখন তাকে প্রশ্ন করো যে তুমি আমার ছেলের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবা, তুমি আমার ছেলের ভবিষ্যতের জন্য কি করবা, তুমি আমার সন্তানের স্বাস্থ্যের জন্য কি করবা, এই দেশের জন্য কি করবা। এই প্রশ্নটার উত্তর নিয়ে তারপরে তাকে ভোট দেন। নরেন্দ্র মোদী তার দেশের জনগণকে এতটাই অন্ধভক্ত বানিয়েছে যে গোমূত্র পান করার জন্য মানুষকে প্রলুব্ধ করছে। মানুষকে বলছে যে গায়ে হচ্ছে আমাদের মাতা, তাই আপনারা গায়ের মূত্র পান করেন, এটা হচ্ছে অনেক পুণ্যের কাজ, আপনারা স্বর্গে যাবেন। আপনি চিন্তা করে দেখেছেন অন্ধভক্তরা নরেন্দ্র মোদীর কথা শুনে বা বিজেপি পার্টির কথা শুনে সত্যি সত্যি গোমূত্র পান করে? গোমূত্র হচ্ছে একটি ব্যাকটেরিয়া, একটা বর্জ্য, এটা খারাপ জিনিস। এটা যদি পেটে যায়, শরীরে যায়, অবশ্যই আপনি অসুস্থ হবেন, আপনার কোনো একটা ক্ষতি হবে। কিন্তু কি করছে, আপনাদেরকে অন্ধভক্ত বানিয়ে আপনাদের চোখে একটা কালো চশমা পরিয়ে সে আপনাদেরকে ভুল পথে লেলিয়ে দিচ্ছে, আর আপনারা না বুঝে অন্ধের মতো চোখ বন্ধ করে নরেন্দ্র মোদীকে বিশ্বাস করছেন। তাই একটু মাথা ঠান্ডা করে চিন্তা করবেন, সত্যি কি মুসলমানরা হিন্দুদের শত্রু? যদি সেটাই হতো তাহলে 2004 থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিং 2 বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। কই, তখন তো মনমোহন সিং কখনো বলেননি যে মুসলমানরা হিন্দুদের জন্য আতঙ্কের বিষয় বা শত্রু। তখন তো মুসলমানরা হিন্দুদের শত্রু ছিল না, তখন তো দেশ সুন্দর চলেছিল। তাহলে নরেন্দ্র মোদী আসার পর এমন কি হলো যে মুসলমানরা হিন্দুদের শত্রু হয়ে গেল? অবশ্যই এই প্রশ্নটা করবেন, এবং ভোট দেওয়ার আগে, পরবর্তীতে সরকার নির্বাচন করার আগে অবশ্যই এটা চিন্তা করবেন যে আপনি যে সরকারকে ভোট দিচ্ছেন সে সরকার আপনাকে কতটুকু সাহায্য করছে, আপনাকে কতটুকু ঠকাচ্ছে, আপনার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো সে সরকার আপনাকে দিচ্ছে কিনা।